তাহলে তরুণরা ভুলে গেছে আপনি বললেন, এবং তারা সঠিক ট্র্যাকে নেয়, এবার তারা একটি ছোট বিএনপি হতে যাচ্ছে। আপনি বিএনপির ব্যাপারে কি বলেছিলেন? 15ই মার্চ যশোরে এক অনুষ্ঠানে বলেছেন বিএনপির পতন শুরু হয়েছে। আপনি 11 জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন জামায়াতের নাম পরিবর্তন করতে বলেছিলেন। আমরা দেখি একটু। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। এই সরকার নির্বাচিত সরকার, যেহেতু তত্ত্বজ্ঞান নাই তাদের, তারা বলতে পারছে না গলা জোর করে, তাহলে নির্বাচন বলতে তারা যেটা বোঝায়, যেহেতু তাদের কাছে টাকা আছে, ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে, তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আমরা একটু জামাতের ব্যাপারে একটু শুনি। ওই ইসলাম বনাম সেকুলার, এরা সব মৌলবাদী, এরা সব সন্ত্রাসী, আবার সে রক গাটার আসছে আমাদের ক্ষমতায়, এই কাহিনী আমাদেরকে শুনতে হবে। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে জামাতে ইসলামীকে দয়া করে নামটা একটু বদল। তাহলে খুব ক্লিয়ার, আমরা যদি প্রফেসর ইউনূসের দৃষ্টিভঙ্গির দিকে দেখি, আমি তিনটি বড় দল মনে করি, কারণ তিনি তিনটাকেই দাওয়াত দেন: বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এনসিপি ছোট বিএনপি হতে চায়। বিএনপির আপনি বলেছেন যে পতন শুরু হয়েছে, জামায়াতের নাম পরিবর্তন করা দরকার। তাহলে নির্বাচন দিয়ে কি হবে এবং সমাধান কে আসবে, কি অবস্থা দাঁড়াচ্ছে? আমি আপনাকে একটা লিগ্যাল প্রশ্ন তুলি। জি, এনসিপি কি রাজনৈতিক দল? আপনাকে তো আইনের ভাষায় কথা বলতে হবে। এনসিপি কি নিবন্ধন প্রাপ্ত ছিল? এনসিপির সঙ্গে ডক্টর ইউনূস বসছেন কেন? এনসিপি তো রাজনৈতিক দল হয় নাই, ও তো নিবন্ধন মাত্র সে অ্যাপ্লাই করবে বা পেয়েছে কিনা সেটা পরের কথা। কিন্তু আপনি এটা জামাতের তো জামাত কি আপনার নিষিদ্ধ দল ছিল না হাসিনার আমলে? তাহলে আপনি তো আইনের ভাষায় যদি কথা বলেন, যদি আপনি আইন মতো চলবেন, তো আপনি আইন মতোই চলুন। তার ডক্টর ইউনূস আইন মতো চলেন নাই। আর বাকি দলগুলোর কি হলো? আর বাকি দলগুলোর রাজনৈতিক দল বলে কিছু নেই, তিনটে দলই একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল। আর দ্বিতীয়ত হলো যে আবার আইনি ভাষা আসে, খেয়াল করেন, আপনাকে তো ডিফাইন করতে হবে যে লিগালি এবং পলিটিক্যালি বোধ, যে কাহাকে রাজনৈতিক দল বলে। আপনি তো আন্দাজ একটা দল আমি বললাম আমি রাজনৈতিক দল বলে, আমি তাকে রাজনৈতিক দল করতে পারে না তো রাষ্ট্র। এটা তো একটা লিগ্যাল ডেফিনেশনে বটে। তা আপনি কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস এনসিপির সঙ্গে বসলেন? যদি বলেন তারা যেহেতু তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাই বসেছি, তো ওটাই বলেন। আপনি রাজনৈতিক দলকে বসছেন কেন? যদি গণ অভ্যুত্থানের নেতৃত্বে দিয়ে যদি আপনি তাদের কথা শোনেন, তাহলে গণ অভ্যুত্থানের যে প্রক্রিয়া, গণ অভ্যুত্থানের তার যে স্বাভাবিক সহজাত যে নিয়ম, ওটাই তো আপনি অনুসরণ করবেন। আপনি সংবিধান আনলেন কেন মাঝখানে? গণ অভ্যুত্থান তো জামায়াত ইসলামী বিএনপিও ছিল না, দল আকারে ছিল না। কিভাবে ছিল? জনগণ আকারে ছিল। জনগণ আর রাজনৈতিক দল এক না তো। বিএনপি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক কর্মী, তারা প্রত্যেকে ছিল। এই পুরো গণ অভ্যুত্থানটা করেছে জনগণ, কোনো রাজনৈতিক দল করে নাই। যদি রাজনৈতিক দলই করতে, তাহলে বিএনপি তো ক্ষমতায় থাকতো, আর জামাত যদি করতে, তাহলে জামাতই ক্ষমতায় থাকতো। এটা হচ্ছে গণ অভ্যুত্থান, এই জন্য বলি গণ অভ্যুত্থান। ফলে গণ অভ্যুত্থান যখন হয়েছে, তার মানে বিদ্যমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অবসান চায় জনগণ। সে অবসানের মধ্যে রাজনৈতিক দলগুলো রয়েছে। যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো, তাদের যে চরিত্র, তাদের লুটেরা মাফিয়া চরিত্র, এই ধরনের রাজনৈতিক দলেরও তারা অবসান চেয়েছে। তারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল কাকে বলে, কারা রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে স্বীকৃত, এটার একটা কনস্টিটিউশনাল গ্যারান্টি চেয়েছে। তার মানে নতুন গঠনতন্ত্রেই বলা হতো এই ক্রাইটেরিয়া পূরণ করলে এটাকে আমরা রাজনৈতিক দল করবো। আপনি তো এটা করতে দিলেন না তো জনগণকে। তা আপনি একটা লুটিয়ে মাফিয়াকে ছেড়ে নিয়ে এসে আসো আমরা বাংলাদেশের কী ঐক্যমত করবো, বর্ষ দেখি আমাদেরকে বোঝাও। আর এক কথা হুয়ার দে ঐক্যমত কমিশন আপনি বলেছিলেন একটু আগে, বিদেশ থেকে এসেছে, এদেরকে আমদানি করা হলো। ঐক্যমত কমিশন লেজিটিমেসি না। ঐক্যমত কমিশন অর্থ কি? এটা কি আছে কনস্টিটিউশনে কোথাও? আপনি কনস্টিটিউশন মেনে আপনি সংবিধান, আপনি ক্ষমতা আছেন, আপনি বলতেছেন আপনি কি উপদেষ্টা সরকার এবং আপনি শপথ দিয়েছেন সংবিধান রক্ষা করে। তো শেখ হাসিনার সংবিধানের মধ্যে কোথায় লেখা আছে ঐক্যমত কমিশন গঠন করতে পারবেন? শেখ হাসিনার সংবিধানে কোথায় লেখা আছে যে আপনি এরকম সংস্কার কমিশন বানাতে পারবেন? কেন এটা শেখ হাসিনার সংবিধান হবে কেন? এটা তো রাষ্ট্রীয়। আপনি তো রেখে দিয়েছেন রে ভাই, আশ্চর্যের ব্যাপার। আপনি তো শপথ নিয়েছেন যে এটা রক্ষা করবেন, আপনি তো দুটো অ্যাকশন করতে পারেন না। না, আমি বলছি আপনি শেখ হাসিনার সংবিধান বলছেন কেন? এটা তো রাষ্ট্রীয় সংবিধান। শেখ হাসিনার রাষ্ট্রীয় সংবিধান তো হয় না 72-তে।
আপনি যে 72 সালের সংবিধানটা কারা করেছিল পাকিস্তানে যারা নির্বাচিত হয়েছিল। তার 72তে এই দেশের জনগণ তার নিজেদের সংবিধান রচনা করতে পারে নাই। পরবর্তীকালে শেখ হাসিনা তার বিভিন্ন রকম যে সংশোধন বা অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যে সংবিধানে দাঁড়িয়েছে, এটাকে আমি বলছি শেখ হাসিনার সংবিধান, যার মধ্যে এই ধরনের অভ্যুত্থানের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আছে। তাহলে শেখ আপনি তার হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে প্রফেসর ইউনূস সাহেব কাকে পরামর্শ দিচ্ছেন? শেখ হাসিনার রাষ্ট্রপতিকে? অবশ্যই। কিভাবে? লিগালি তো তাকে দিচ্ছেন তিনি। এখন যে আপনি যে তথাকথিত জাতীয় সনদ বলতেছেন, এটা স্বাক্ষর করবে কে বলেন না আমাকে? আমাকে লিগ্যাল কথাবার্তা বলবেন, আইনের কথা বলবেন, আমাকে বুঝ দেবেন না। এখন এটা কে স্বাক্ষর করবে? উনি এই উপদেশটা, মানে চুপ্পুর উপদেশটা স্বাক্ষর করলে এটা লেজিটিমেট হয়ে যাবে? কোথায় লেজিটিমেট হবে? তাহলে কে স্বাক্ষর করবে? এটা যদি প্রথমত হয় চুপ্পুকে স্বাক্ষর করতে হবে, অথবা আপনাকে নতুন সাংবিধানিক প্রক্রিয়া যেতে হবে। তার সামনে তো দুটো পথ আপনি রাখতে পারবেন না। আপনি গণ অভ্যুত্থান করেছেন, আপনাকে অবশ্যই বিদ্যমান সংবিধানকে বাতিল ঘোষণা করতে হবে। বাতিল ঘোষণা করতে, ধরুন আমি সহজ করে বুঝে জি। সামরিক অভ্যুত্থান যখন হয়, গণ অভ্যুত্থান বাদ দেন, সামরিক অভ্যুত্থান যখন হয়, তখনও তো সামরিক বাহিনী সংবিধানটা কি করে? স্থগিত করে। জি। তারপরে ফরমানে দেশ চলে। আর গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের ফরমানে তিনি দেশ চালাতে পারেন নাই। কার ফরমানে চলেছে? হ্যাঁ, কার ফরমানে চলেছে আমরা তো জানি না কার ফরমানে চলেছে। এতে তো জেফ্রি স্যাক্স এই জন্য তো বলছে রেজিম চেঞ্জ হয়েছে। জেফ্রি স্যাক্স 18ই অগাস্টে তিনি বলেছেন এটা রেজিম চেঞ্জ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একটা সরকার পরিবর্তন হয়েছে মাত্র। এটা তো আমি একা বলিনি। তাহলে আমরা তো খেয়াল করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে ডক্টর ইউনূস যেখানে যান না কেন বিদেশে, তিনি কি মনে করেন গ্রহণযোগ্য বিভিন্ন রাষ্ট্রের কাছে? কারণ তিনি তো লেজিটিমেট গভর্নমেন্ট না। ফলে আপনি তো আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় তো আপনি তামাশা করে তো চলতে পারেন না। আপনি একটা জায়গায় থাকতে, আমি দেখেন আমার কথা শুনতে খুব হার্শ মনে হচ্ছে, আমি তো ডক্টর ইউনূসের পক্ষে কিন্তু কথা বলছি। আমি তো প্রথম থেকে বলেছি। আপনি আমার যে ভিডিও দেখালেন, আপনি প্রথম দিকের ভিডিও কেন দেখাচ্ছেন না? কারণ সেখানে বারবারই বলেছি ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন হয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, এটা আমি বারবারই বলেছি। তো তিনি এটা গঠন করেন না। এখন 1.5 বছর পরে যখন সংকট সামনে আসছে, আমি যদি জনগণের কাছে আমার পজিশনটা পরিষ্কার না করি, তো জনগণ তো আমাকে নিন্দা করবে। আমার তো একটা অবস্থান হচ্ছে আগাগোড়া প্রথম দিন থেকে, সে 8 তারিখের পর থেকে বলে আসছে এই কথাটা। কারণ এর যে কনসিকুয়েন্সটা, এই যে পরিণতিটা, এটা ভয়ানক রূপ নেবে। এটা ভয়ানক রূপ নেবে। আমি এটা সকলকে সাবধান। ভয়ানক শব্দটা তো ভয়ানক। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যদি একটু প্র্যাকটিক্যালি চেহারাটা দেখতে চাই, চেহারাটা তো আমি তো বলতে পারবো না, এটা অ্যান্টিসিপেট করা ডিফিকাল্ট আমার পক্ষে। কারণ আপনি যেখানে রাজনৈতিক দলগুলো ছোটোখাটো বিষয়ে ঐক্যমত হচ্ছে না, মারপিট শুরু করেছে, দলের অভ্যন্তরে মারপিট শুরু হয়ে গেছে, আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন তাকে? আপনি কিন্তু নির্বাচনেই তো সমাধান দেবে সবাই বলছে। নির্বাচন কি হওয়ার হবে তো সরকার বলছে যে, এবং যারা নির্বাচন হবে না বা নির্বাচনের বিরুদ্ধে তাদেরকে কিন্তু অলরেডি ফ্যাসিস্টের দোষর বলেছে। আরে ভাই, নির্বাচনটা তো দিয়ে আপনি লুটেরা মাফিয়া শ্রেণীকের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই। এখানে সমাধানটা কি হবে? বাংলাদেশের কৃষি ব্যবস্থার সমাধান হবে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমাধান হয়ে যাবে, বাংলাদেশের এই যে কনস্টিটিউশনের যে কথাগুলো বলছি সমাধান হয়ে যাবে নির্বাচন করলে। তাহলে বিএনপির পতন কোথায় দেখছেন আপনি? বিএনপি তো মানছে না, বিএনপি তো এখনই কোনো কিছু মানছে না। তাহলে বিএনপির পতনটা কোথায় দেখছেন আপনি? বিএনপির পতনটা সেখান থেকে হয়নি। বিএনপির পতনটা যেটা আপনি আবার দেন, আপনি যেহেতু অল্প তুলে ধরেছেন। আমি আপনার পরবর্তী কথাগুলো, যতদিন থেকে বিএনপি আমাদের কথা শোনা বাইরে চলে গেছে, জি আমি সেটা জানি। তাহলে বিএনপিকে তো আমরা তো বলেছি যে বিএনপি যখন খালেদা জিয়া যখন ছিলেন, তখন তো সেই বিএনপিকে তো আমরা অনেকগুলো, ছোট উদাহরণ ভালো বলবেন। বিএনপির সম্পর্কে আমার আরও অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে। বিএনপি যেদিন র্যাব করে, যেদিন র্যাব তৈরি করে, সেদিন কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ লেখা আছে। আমরা যে এই র্যাবই বিএনপির ধ্বংসের কারণ হবে। ফলে বিএনপির পরবর্তী যত নির্যাতন জুলুম সহ্য করেছে, এই র্যাবের জন্য হয়েছে। 2 নম্বর বলি, দেখেন ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা আসার পরে এই যে আপনি গুম কমিশন এত কিছু দ্বারা আপনি যেসব যারা মানবাধিকার অপরাধ করেছে এদের তিনি বিচার করছেন, তিনি কিন্তু র্যাব কিন্তু বিলুপ্ত করেননি। তাই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের, গুমের ঘটনার সঙ্গে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এর সঙ্গে কি র্যাব জড়িত ছিল না? র্যাবকে কি ঘাতক বাহিনী বলে নাই? যে আপনার হিউম্যান রাইট ওয়াচ, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি বলে নাই? এবং আজকে সেনাবাহিনীর মধ্যে এই যেসব জেনারেলদের ধরে ধরে নিয়ে এসে আপনি এখন কোর্টে তুলছেন, এই জেনারেলদের এই যে নৈতিক যে পদস্খলন, নৈতিক যে স্খলন হয়েছে, এটা কেন হয়েছে? আপনি সৈনিককে নিয়ে এসেছেন
হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে এসে পুলিশের সঙ্গে মিশিয়ে তাদেরকে দিয়ে আপনি নিরস্ত্র মানুষকে মেরেছেন, এদেরকে আবার সেনাবাহিনীতে পাঠিয়েছেন। তারা তো মনস্টার হয়ে গেছে, তো এরাই তো গিয়ে তো সেনাবাহিনীতে, এরাই তো গেছে সেনাবাহিনীতে। তো আপনি র্যাব বানাচ্ছেন, সেই র্যাবের যে কনসিকুয়েন্স পুরো স্টেটের জন্য, পুরো রাষ্ট্রের জন্য, এতটুকু কাণ্ডজ্ঞান যদি আমাদের না থাকে তাহলে প্রথম দিন তো উচিত ছিল যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া। আপনি ব্যর্থিত করেন নাই, তো আপনি তারা এদেরকে জেনারেলদের এখন বিচার করছেন কৃষি ভিত্তিতে। আপনি র্যাব বিলুপ্ত করেন যে সংগঠন এটা রেখে দিয়েছেন, তাদের বিচার করছেন, কী জন্য করবেন আপনি? কারণ তার জন্য তো আপনি দায়ী। আপনি সৈনিকদেরকে কেন আপনি নিয়ে আসলেন? আপনার এই লোককে, নিরস্ত্র লোককে হত্যা করার জন্য, জুডিশিয়াল কিলিংয়ের জন্য, এবং বিভিন্ন রকম এই গুমের যে অপরাধ করার জন্য কিছু আপনি করেন নাই। আপনি র্যাবের বিরুদ্ধে একটা কথা নেই সরকারের। এটা কী করে হতে পারে যেখানে মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে র্যাবের বিরুদ্ধে চাইছে? আপনি দেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেবেন যে এক একটা কি ডাইনামিক রাষ্ট্রের তলায় আপনি পুঁতে রেখেছেন।